ফলমূল শাকসবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই এখানে কীটনাশক বা হরমোন ব্যবহার করা হয়, যদি পরিমিত মাত্রায় ব্যবহার করা হয় এটা স্বাস্থ্যের জন্য হিতকর নয়। নিরাপদ খাদ্য আমাদের অধিকার এবং নিরাপদ খাদ্য সরকারেরও একটি অগ্রাধিকার খাতভুক্ত বর্তমানে। তো বিশেষ করে আমি যেই কথাটা বলতে চাই যে মানুষের শরীরের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য অত্যন্ত জরুরি। আমরা খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের এখন মূল কাজটা হলো যে প্রতিটা খাদ্যকে আসলে নিরাপদ করা আমাদের অত্যন্ত জরুরি। বিশেষ করে আমি যেই কথাটা বলতে চাই যে আমাদের লজিস্টিক সাপোর্টে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। আমরা কিন্তু আবার রাতারাতি সকল খাবারও কিন্তু এবারে শতভাগ নিরাপদ করতে পারবো না। তবে এখানে সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আমি যদি যেটা খুব খোলাখুলিভাবে বলতে চাই যে আসলে উপযুক্ত লোকগুলা উপযুক্ত জায়গায় এখানে প্রোভাইড করা হয়েছে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে আমি বলবো যে এটা একটা কারিগরি বিষয় এবং এখন কিন্তু সব কিছুই কিন্তু আপনার বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আপনাদের প্রতিটি কাজ করা উচিত। তাইলে কিন্তু একমাত্র আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। আমরা যদি সেক্টরাইজ বলি যে ফলমূল শাকসবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এখানে যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে আমরা কিন্তু একমাত্র এই শাকসবজি ফলমূল থেকেই পেতে পারি। তো এখন মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমাদের এই খাদ্যটা বা শাকসবজিগুলো কতটা নিরাপদ। এখানে কিছু মিথ রয়েছে। হ্যাঁ, এখানে যেটা রটে আসলে এটা কিন্তু শতভাগও সত্যি না। তবে অবশ্যই এখানে কীটনাশক বা হরমোন ব্যবহার করা হয়, যদি পরিমিত মাত্রায় ব্যবহার করা হয় এটা স্বাস্থ্যের জন্য হিতকর নয়, ক্ষতিকর নয়। তবে আমি যেই কথাটা বলতে চাই যে আমাদের আসলে আমরা যখন দিবস পালন করি, নিরাপদ খাদ্য দিবস বা অন্যান্য অনেক দিবস আমরা পালন করি, কিন্তু আমরা এটা কিন্তু অনেকটা কাগজে বা পত্রিকার পাত্রায় আমরা সীমাবদ্ধ থাকে। তো এই জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমাদের যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে আমাদের কিন্তু দেখেন অনেকগুলো ল্যাবরেটরি বা গবেষণাগার থাকলেও এগ্রিগেটেড ল্যাবরেটরির সংখ্যা কিন্তু একেবারেই আমাদের সীমিত। এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত আপনার নানা ধরনের রাসায়নিক বা ফল বাগানের জন্য বা কৃষিজমি উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে। তো কাজেই এই সমস্ত জিনিসগুলো যাতে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এই জন্য আমাদের কিন্তু একটা এগ্রিগেটেড ল্যাবরেটরি খুবই আমাদের জন্য জরুরি। আর তাছাড়া আমি মনে করি যে যারা নিরাপদ কর্তৃপক্ষ অথবা যা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন তাদের উচিত হবে এরকম দিবস শুধু খালি পালন নয়, যে আমি মনে করি যে প্রতি 1 মাস বা 3 মাস অন্তর অন্তর বাজার থেকে শাক সবজি ফলমূল আমরা ধান গম ভুট্টা যেটাই বলি না কেন এগুলা নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করা তা, এবং এটা মানুষের মাঝে এই প্রচারণা চালানো যে আমরা যে বাজারে যে সমস্ত দেশি বিদেশি ফলমূল পাওয়া যায় আসলে সেখানে ক্ষতিকর কোনো রাসায়নিক উপাদান রয়েছে কিনা। এবং সেই জন্য প্রথম কাজটা আমাদের দরকার যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের এই প্রত্যেকটি নমুনা কিনা মাঠ পর্যায়ে থেকে শুরু করে বাজারজাত পর্যায়ে এই বিভিন্ন পর্যায়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা অত্যন্ত জরুরি। আর তাছাড়া আরও বিশেষ করে আমি যেটা বলবো, যেমন পোলট্রিতে আমি আমার 34 বছরের অভিজ্ঞতা বলতে পারি যে হ্যাঁ, পোলট্রিতে একসময় আমি যেই জিনিসটা দেখেছি যে আসলে খাবারে সাধারণত অতিরিক্ত মাত্রায় এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো, কিন্তু এটা আগে যেখানে প্রায় কিনা 80% খাবারে অ্যান্টিবায়োটিকের পরিমাণ বেশি ছিল, এখন কিন্তু এটা প্রায় 20% খাবারে অ্যান্টিবায়োটিক পরিমাণ অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিটের উপরে পাওয়া যায়। তো কাজেই আমরা রাতারাতি সেটাকে একবারে শতভাগ নিরাপদ করতে পারবো না, তবে এইটা একটা ভালো লক্ষণ যে কিনা কয়ে আমাদের খাবারগুলো ধীরে ধীরে আমরা উন্নতির দিকে যাচ্ছি। তবে আমি বিশেষ করে পোলট্রির ক্ষেত্রে বলবো যে আমরা যতই বায়োসিকিউরিটি বায়োসেফটি বলি না কেন, কিন্তু দুইটা জিনিস করা এখানে অত্যন্ত জরুরি। তাহলে কিন্তু আমাদের প্রায় 90 থেকে 95% এই নিরাপদ খাদ্য নিশ্চিত হয়ে যাবে। দুইটা বিষয়, একটা আমি যেটা বলবো যে স্লোয়ার গ্রো, কারণ আপনারা জানেন যে বাজারের চাহিদা অনুযায়ী এবং বিশেষ করে আপনাদের যে আমাদের খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে খামারিরা এখন কিন্তু 35 দিনে আর মুরগিগুলো বিক্রি করতে চায় না, ওরা 27 থেকে 28 দিনে বাজারজাত করে ফেলে, যার জন্য দেখা গেছে যে আমাদের এখানে অ্যান্টিবায়োটিক রেসিডিউর অবশিষ্ট থাকার সম্ভাবনা বেড়ে যায়। তো এই জন্য এখানে পরামর্শ হলো যে সরকার থেকে এটা নিশ্চিত করতে হবে যাতে কোনো ক্রমেই 35 দিনের আগে মুরগি কোনো বা পাখি বাজারজাত করতে না পারে। আর আরেকটা বিষয় হলো ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। আমরা দেখেন যখন পশুপাখিকে আমরা খাবার বা পানি ব্যবহার করি তখন কিন্তু আমরা এটা নিরাপত্তা নিয়ে এতটা মাথা ঘামাই না। হ্যাঁ, কিন্তু এই জন্য যে আপনার মুরগির মাংস বিশেষ করে যে পাখির মাংস যদি নিরাপদ করতে হয়, এখানে অবশ্যই
যে মুরগিকে যে সমস্ত পানি খাওয়ানো হয় অবশ্যই সেটা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ ওই পানিটাও নিরাপদ হতে হবে। তাহলে আমরা বায়োসেফটি বা বায়োসিকিউরিটি যেটাই বলি না কেন, এইখানে যদি আমরা এই দুইটা জিনিস অন্ততপক্ষে জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে পারি, তাইলে আমাদের এই যে বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমাদের 90 থেকে 95 খাদ্য নিরাপদ হবে, এটা মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাছাড়া আপনার যেমন আর্সেনিক বা হেভি মেটাল নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এখানে আমি যেটা বলতে চাই একজন গবেষক হিসেবে, আসলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনার এটা যেহেতু মাটি, পানি, বায়ু থেকে এখানে আপনার হেভি মেটালগুলো খাবারে মাইগ্রেট করার সুযোগ থাকে, তবে কোনো কোনো নমুনাতে এটা পাওয়া যেতেই পারে, তবে এতে নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। বিশেষ করে আর্সেনিকের কথা বারবার আসে, কিন্তু এখানে আপনাকে যে জিনিসটা নিশ্চিত করতে হবে যে আর্সেনিক অ্যাকচুয়ালি এটা কোন ফর্মে থাকে। আমরা সবাই কিন্তু আসলে আর্সেনিকের কথা বলি, আর্সেনিক আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে 98% আর্সেনিকই কিন্তু অর্গ্যানিক ফর্মে পাওয়া যায়, একমাত্র ইনঅর্গ্যানিক ফর্ম আর্সেনিক হলো ক্ষতিকর। তো এই জন্য আমি মনে করি যে আসলে যতটা রটে ততটা বটে না। তবে অবশ্যই আমি আবারও রিপিট করতে চাই যে এই সমস্ত আমাদের খাদ্যদ্রব্যগুলো 3 মাস অন্তর অন্তর অবশ্যই পরীক্ষা করা উচিত, যদি আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করে চাই। আর আরেকটা জিনিস এখানে খুবই মানে উল্লেখযোগ্য যে আপনারা দেখেন যে আমার বাজার মনিটরিং, যেমন আপনি দেখেন যদি কারণ বাজার আমরা একটা উদাহরণস্বরূপ বলি, যে সকালবেলা হয়তো 4 থেকে 5 লিটার পানি নিয়ে একটা মুরগি বিক্রেতা বসেন এবং সারাদিন ওই একই পানিতে কিন্তু প্রায় কয়েক হাজার মুরগি এখানে ড্রেসিং করে। এটা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং এটা অনিরাপদ, কারণ বড়জোর একই পানিতে হয়তো 5 থেকে 10টা মুরগি ড্রেসিং করা যুক্তিযুক্ত, কারণ তখন কিন্তু আমরা দেখা গেছে অনেক নিরাপদ খাবারও কিন্তু আমাদের পদ্ধতিগত কারণে আমরা অনিরাপদ করে ফেলছি। তো এই জন্য আমি মনে করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং এই বিষয়ে আসলে প্রশিক্ষণ দিতে হবে। তবে আরেকটা জিনিস দেখা গেল যে আমরা অনেক সময় জরিমানার উপরে জোর দিই। আসলে জরিমানা আমি মনে করি এটা ব্যবসায়ীদের জন্য এক ধরনের প্রণোদনা, কারণ আমি যদি বলি যেমন একজন যদি আপনার কিনাকে আজকে দেখেন দুধে 5 লিটার পানি মিশাইছে, তাকে যদি 1 লাখ টাকা জরিমানা করেন, সে কালকে হয়তো আবার অতিরিক্ত পানি মিশিয়ে সে এটাকে টাকাটা উঠিয়ে নেবে। জরিমানা একটা চলমান প্রক্রিয়া, বাট এটা কোনো সলিউশন নয়। কিন্তু আমি যদি আপনি নিরাপদ খাদ্যের কথা বললেন, আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে সরকারের সক্ষমতা অর্থাৎ কর্তৃপক্ষের সক্ষমতা আছে কিনা। অর্থাৎ আমি যদি বলি যেমন আজকে দেখেন দুধে পানি মিশানো হয়েছে, যে চ্যানেলের আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে চ্যানেলের ডিরেক্টর জেনারেল দুধে পানি মিশিয়ে বিক্রি করছে। বিদেশে আপনি দেখবেন যে ওই সমস্ত ব্যক্তিকে জরিমানার চেয়ে যেটা সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, অর্থাৎ ওই ব্যক্তির ছবিটা যদি আপনার কোনো বিলবোর্ডে, যেমন যেখানে কিছু দর্শনীয় স্থান আছে, যেমন শহরের ফার্মগেট আছে, এয়ারপোর্ট আছে, মেট্রো রেল স্টেশন আছে, ওইখানে যদি তাকে এই ছবিটা ওখানে প্রদর্শন করা হয় বিলবোর্ডে যে এই ব্যক্তি বা এই প্রতিষ্ঠান এই দুধে পানি মিশিয়েছে বা চিনিতে আপনার লবণ মিশিয়ে বিক্রি করছে, তাইলে যখন এই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে, আমি মনে করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনেকটা আমার কিনা কয়ে কাজে লাগবে। তো আরেকটা জিনিসটা আমি বলতে চাই যে নিরাপদ খাদ্যের জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাদের এখানে অনেক সংস্থা আছে, আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে, এখানে সবচেয়ে একটা বড় গ্যাপ হইলো যে কোঅর্ডিনেশন নাই। কারণ ভোক্তা অধিকার তার মতো কাজ করতেছে, বিএফএসএ বা ফুড সেফটি অথরিটি তার মতো কাজ করতেছে, র্যাব হয়তো একভাবে কাজ করতেছে বা অন্য একটা প্রতিষ্ঠান এখানে কাজ করতেছে। তো কাজে আমি মনে করি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত এবং আমি মনে করি যে সমন্বিত যদি কিনা করে আপনার অ্যাকশানে নেওয়া যাওয়া যায়, তাইলে কিন্তু আমাদের এই নিরাপদ খাদ্য আসলে অদরেই থেকে যাবে। বিশেষ করে আপনি দেখেন যে এই সারা বিশ্বে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এজেন্সিগুলো কিন্তু সমন্বিতভাবে কাজ করে থাকে। তো কাজেই আমরা যদি সমন্বিতভাবে কোনো কাজ না করি, তাইলে কিন্তু আমাদের নিরাপদ খাদ্য কখনই আমাদের নিশ্চিত হবে না। যেমন আমি যদি বলি যে পানির কথা, যেমন আপনি দেখেন এই যে আমরা এখন 15 টাকা বা 20 টাকা দিয়ে মিনারেল ওয়াটার কিনে খাই, কিন্তু আমরা দেখছি যে বোতলজাত পানিগুলা ওইখানে হয়তো আপনার পুষ্টির ঘাটতি আছে, বাট দিস ইজ সেফ। বাট জার ওয়াটার পানির কিন্তু প্রায় 90 থেকে 96% কিন্তু কলিফর্মে ভর্তি, অর্থাৎ যেটা আমাদের কিনা কয় দেহে আমরা খাওয়ার পরে কিন্তু আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। আমরা তাৎক্ষণিক হয়তো বুঝতে পারি না, কিন্তু এই ধরনের যখন আমাদের ইকোলাই আমাদের ঢুকে, তখন কিন্তু আমাদের শুধু ডায়রিয়া না, আমাদের লং টার্মে কিন্তু আমাদের এই যে হৃৎপিণ্ড থেকে শুরু করে কিডনির উপরে অত্যন্ত প্রেশার পড়ে, যেটা থেকে হেমোলাইটিক ইউরিক সিনড্রোম। তো কাজেই আমি মনে করি এই যে জার পানির বিষয়টাও যাতে কিনা কয় আপনার কিনা কয় নিরাপত্তা নিশ্চিত হয়, এই জন্য আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোকে কিনা কয় জরুরি ভিত্তিতে মনিটরিং করা এবং নিয়মিতভাবে মনিটরিং করা অত্যন্ত আমি জরুরি।